হরর, ভ্যাম্পায়ার, বিভিন্ন জনরার মিশ্রণ, রেসিজম থেকে শুরু করে ঐতিহাসিক রেফারেন্সে ভরপুর। পাশাপাশি কোভিডের পর হরর জনরায় বক্স অফিসে আয় করেছে সবচেয়ে বেশি টাকা, পরিণত হয়েছে একটা ইনস্ট্যান্ট ক্লাসিকে। কোন সিনেমা নিয়ে কথা বলছি জানতে হলে দেখতে হবে আজকের ভিডিও। তো কি অবস্থা ভাই ব্রাদার্স, আপনাদের জন্য নিয়ে এলাম আরও একটা মুভির এক্সপ্লেনেশন। নাম সিনার্স, আর সিনেমাটির পরিচালকের নাম রায়ান কুগলার। রায়ানের সাথে এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করা মাইকেল বি জর্ডানের বেশ ভালো বন্ধুত্ব বা ওয়ার্কিং রিলেশনশিপ আছে। এটা নিয়ে উনি টোটাল 4টা মুভি বানিয়েছেন, একটা বাদে সবগুলোতেই মাইকেল আছেন। এছাড়া শোনা যাচ্ছে মার্ভেলের জন্য ব্লেড সিনেমা বানানোর কথা ছিল কুগলারের, কিন্তু সেই প্রজেক্ট নিয়ে কথাবার্তা এক পর্যায়ে থমকে যায়। পরে সেই প্রজেক্টের স্ক্রিপ্টের উপর বেস করেই সিনার্স বানান তিনি, যদিও এটা কোনো কনফার্ম নিউজ না, এখন পর্যন্ত রিউমারি। এছাড়া সিনার্সের পরিচালনার ক্ষেত্রে কুগলার 1996 সালের ডাস্ক টিল ডন, 2024 সালের সেলেম স্লট ও ব্রাদার হোয়ারার দাওয়ের মতো সিনেমাগুলোর দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছেন বলে মনে হয়েছে। সিনেমার গল্পে ঢোকার আগে আমাদের একটা লেজেন্ড, কিংবদন্তি বা উপকথা সম্পর্কে জানা উচিত। আর সেই উপকথাটি হলো, কথিত আছে আমাদের পৃথিবীতে কিছু মানুষ ছিল যাদের সঙ্গীতের সাধনা এতটাই গভীর ছিল যে এর মাধ্যমে তারা অতীত আর ভবিষ্যতের আত্মা বা স্পিরিটকে ডেকে নিয়ে আসতে পারত। এই মিউজিক কেবল দুনিয়াবী সাফল্যের পথটাকেই প্রশস্ত করতো না, বরং জীবিত আর মৃতের মধ্যকার ব্যবধান ঘুচিয়ে দিত। এই মিউজিকের মধ্যে খারাপ দিকও আছে, যেটা মন্দ আত্মাদের আকৃষ্ট করত। আর প্রাচীনকাল থেকেই এ ধরনের মিউজিকের চর্চা করা লোকজনদের বিভিন্ন নামে ডাকা হতো, যেমন ফায়ার পিপল। আফ্রিকান আমেরিকান কালচারে এদেরকে ডাকা হয় গ্রায়ো বা গ্রায়োটস নামে। আইরিশ কালচারে বলা হয় ফিলি, এবং চক্ত নামক রেড ইন্ডিয়ান কালচারে বলা হয় ফায়ার কিপার্স। আইরিশ আর চক্তদের কথা কেন বললাম সেটা বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখলে। তো আর দেরি কেন, চলুন শুরু করি সিনার্সের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে পর্দায় ভেসে ওঠে ক্লার্কসডেল, মিসিসিপি, 1932। আমরা একটা গাড়িতে করে একটা ছেলেকে আসতে দেখি। তাকে দেখেই বোঝা যায় যে তার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। গাড়ি থেকে নেমে সে একটা গির্জায় ঢোকে, তার হাতে একটা ভাঙা গিটারও দেখা যায়। গির্জায় ঢুকলে লোকজন তাকে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং গির্জার ফাদার তার জন্য প্রেয়ার পড়তে শুরু করে। এই হই হল্লার মাঝে আমরা বুঝতে পারি যে গাড়িতে করে আসা ছেলেটার নাম স্যামি। গির্জার ফাদার প্রার্থনার পাশাপাশি স্যামিকে মন্দ থেকে দূরে থাকতে এবং গিটার ও সঙ্গীত ত্যাগ করতে বলে। মিউজিক ছেড়ে দেবে কি দেবে না এই নিয়ে যখন স্যামি ভাবছিল, তখন তার মনে কিছু অতীত স্মৃতি স্ন্যাপশটের মতো আনাগোনা করে, যা গতরাতে দুঃসহ ঘটনাবলীর দিকে ইঙ্গিত করে। এরপরে পরিচালক আমাদেরকে নিয়ে যান ফ্ল্যাশব্যাকে, আগের দিনের ঘটনাবলীতে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় স্যামি কটন ফিল্ডে নিজের কাজ শেষ করে, এরপর মায়ের সাথে কথাবার্তা বলার পর চার্চে গিয়ে একটা গিটার হাতে তুলে নেয়। ঘটনার সময়কাল 1932 সালের 15 থেকে 16 অক্টোবর। এই তারিখটাও ইম্পর্টেন্ট, কারণ তখন রুজভেল্ট আর হুবারের মধ্যে দ্য নিউ ডিল নিয়ে লড়াই চলছিল। এই নিউ ডিল হলো রুজভেল্টের প্রণয়ন করা কিছু পলিটিক্যাল রিফর্ম, যেগুলো গ্রেট ডিপ্রেশন বা মহামন্দার সময়ে আমেরিকার অর্থনীতিতে স্টেবিলিটি নিয়ে এসেছিল। এখানে আমরা চার্চের যাজককেও দেখতে পাই, ওনাকে আমরা শুরুতেও দেখেছি। জানা যায় উনি স্যামির পিতা। উনি স্যামির সঙ্গীতে মজে থাকা নিয়ে খুশি না, উল্টো তিনি সঙ্গীতকে শয়তানি শক্তির প্রতীক বলে মনে করেন। কিন্তু স্যামি যে কেবল মিউজিকের প্রতি আগ্রহী ছিল এমন না, সে আসলে ব্লুজ জনরার মিউজিকে একজন এক্সেপশনাল ট্যালেন্টও ছিল। এই জনরার মিউজিক নিয়ে আরও ডিটেইলে বলা যায়, ব্লুজ হলো ভাব গাম্ভীর্য এবং ইমোশনে পরিপূর্ণ একটা সঙ্গীতের ধারা, যা 19 শতকে আফ্রিকান আমেরিকান কমিউনিটি জন্ম দেয়। আর এটা স্পেসিফিক্যালি ঘটে আমেরিকার দক্ষিণাঞ্চলে। এই ধরনের মিউজিকে সাধারণত স্লো টেম্পো, ডিপ লিরিক্স এবং অতিরিক্ত গিটার বা হারমোনিকের ব্যবহার দেখা যায়, যা বাস্তব জীবনের অনুভূতি, কষ্ট আর সংগ্রামকে প্রতিফলিত করে। অনেকের মতে বর্তমানে আমরা যে রক, R&B কিংবা জ্যাজ ঘরানার মিউজিক শুনি, এসবের উত্তরসূরি আসলে ব্লুজি। যাই হোক, এরপর সিন শিফট হয়ে যায় দুই যমজ ভাইয়ের উপর। এদের আসল নাম এলিয়াস আর এলাইজা মুর, যদিও সকলের কাছে তারা পরিচিত স্ট্যাক আর স্মোক নামে। নীল ক্যাপ পরাটা স্মোক আর লাল হ্যাট পরাটা স্ট্যাক। এরা দুজনেই প্রথম বিশ্বযুদ্ধে লড়েছে, এরপর পিতৃভূমি মিসিসিপিতে ফিরে এসেছে। মাঝখানে এরা ছিল শিকাগোতে, যেখানে তারা মাফিয়া গ্যাংয়ের সাথে জড়িত ছিল। একজন তো বলে এরা নাকি অ্যাল কাপনের দলেও ছিল। অ্যাল কাপন ইতিহাসের সবচেয়ে বিখ্যাত গ্যাংস্টারদের একজন, আপনি তাকে কুখ্যাতও বলতে পারেন। দুই ভাই যে ক্রাইমের পথে পা বাড়ায়, এটাও একটি ঐতিহাসিক বাস্তবতা। কারণ প্রথম বিশ্বযুদ্ধে যেসব কৃষ্ণাঙ্গ সোলজার আমেরিকার পক্ষে লড়তে যায়, তারা ইউরোপে ইকুয়ালিটি দেখতে পায়, মানে বর্তমান সময়ের মতো না, কিন্তু ওখানকার কৃষ্ণাঙ্গরা তুলনামূলকভাবে আমেরিকার কৃষ্ণাঙ্গদের চেয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপন করত। যুদ্ধ শেষে আমেরিকাতে ফিরে এসে তারা আগের মতোই থার্ড ক্লাস সিটিজেনের মর্যাদা পেতে থাকে, কিন্তু এদের অস্ত্র চালানো থেকে শুরু করে স্ট্র্যাটেজি সহ সব ধরনের আর্মি ট্রেনিং ছিল। তাই তারা ইতালিয়ান এবং আইরিশ মাফিয়া গ্রুপগুলোর সাথে মিশে গিয়ে অপরাধ জগতে পা বাড়ায়। এতে করে তারা অন্য যে কোনো পেশার চেয়ে বেশি আয় করতে শুরু করে। কিন্তু এই মাফিয়া গ্রুপগুলোতেও ছিল চরম আকারের বর্ণবাদ, ফলে তারা মাফিয়া ফ্যামিলিগুলোতে সদস্যপদ পেত না, মানে মাফিয়া গ্রুপগুলোর বড় পদে তাদেরকে নিয়োগ করা হতো না। তারা সবসময় থেকে যেত নগণ্য সোলজার হিসেবে। ফলে এই সময় অনেকগুলো ব্ল্যাক মাফিয়া গ্রুপও সৃষ্টি হতে শুরু করে। যাই হোক, এই দুই ভাই শিকাগোতে দুই হাতে টাকা কামিয়েছে এবং ওই টাকা দিয়ে তারা নিজেদের এলাকা মিসিসিপিতে একটা জুক জয়েন্ট খুলতে চায়।
জুক জয়েন্ট আসলে বার বা ক্যাসিনোর মতো জায়গা। ওখানে মদ, ড্যান্স, জুয়া, মিউজিক সবই চলে। আর তাদের জুক জয়েন্টটা স্পেশালি আফ্রিকান আমেরিকান কমিউনিটির জন্য হবে, যাতে করে সারাদিনের খাটাখাটনির পর তারা একটু মোজ মাস্তি করতে পারে। এখন আপনার মনে হতে পারে যে শুধুমাত্র কালোদের জন্য করলে তো তাদের মার্কেটটা ছোট হয়ে যাবে, সকল চামড়া লোকদের জন্য বানালেই না ব্যবসা বেশি হতো। এর কারণ 30-এর দশকের সামাজিক বাস্তবতা। তখন জিম ক্রো নামে এক ধরনের ল বা আইন চালু ছিল আমেরিকার দক্ষিণাঞ্চলে, যে আইন অনুযায়ী শিক্ষা, পরিবহন সহ ইত্যাদি নানা ক্ষেত্রে কালো আর সাদাদের জন্য আলাদা প্রতিষ্ঠান বা ব্যবস্থা থাকতো। সাদারা কালোদের সঙ্গে মিশতে চাইতো না এবং এসব ক্ষেত্রে নিম্নমানের জিনিসগুলোই কালোদের ভাগ্যে জুটতো। স্টেক আর স্মোক নিজেদের কমিউনিটির লোকজনের জন্য ভালো মানের বার বানাবে, এই উদ্দেশ্যে বারটা এক্সক্লুসিভ রাখতে চেয়েছিল। আর তখন শ্বেতাঙ্গদের বারে আসতে দেওয়া মানে খাল কেটে কুমির আনার মতোই ছিল। এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারবেন একটু পরেই। 60-এর দশকে সিভিল রাইটস মুভমেন্টের সময় থেকে এই আইনগুলো মানে জিম ক্রো আইনগুলো বিলুপ্ত হতে শুরু করে। তো এরপর স্টেক আর স্মোক হগউড নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করে। দেখা করার জায়গাটা একটা পুরাতন সমিল। দেখা করার উদ্দেশ্য জয়েন্টের জন্য জায়গা কেনা। তার আচার আচরণে বোঝা যায় যে হগউড নামক লোকটা একটা রেসিস্ট বা বর্ণবাদী। সে এই ভাইদেরকে দেখে বারবার থুতু ফেলছিল ঘৃণার সাথেই। আর এদের কাছে এত টাকা দেখে সে আশ্চর্য হয়ে যায়। কিন্তু টুইনদের কাছে এত টাকা সত্ত্বেও হগওয়ার্ড তাদেরকে সম্মান দিচ্ছিল না। এর একমাত্র কারণ তাদের গায়ের রং। যাই হোক, জায়গা কেনা শেষে দুই ভাই যায় শিল্পী খুঁজতে, কারণ জুক জয়েন্ট যদি মাতাতে হয় তাহলে তো গায়ক, ড্যান্সার এসবের দরকার আছে, তাই না? সবার আগে এরা রিক্রুট করে স্যামিকে। সে গান গাইতে এবং গিটার বাজাতে পারে। এছাড়াও জানা যায় যে স্যামি আসলে তাদের কাজিন। এরপর স্টেক আর স্যামি স্মোক থেকে আলাদা হয়ে যায়। অতঃপর এই দুইজন একটা রেল স্টেশনে গিয়ে হায়ার করে ডেল্টা স্লিম নামে এক লোককে, যিনি হারমোনিকা, পিয়ানো ইত্যাদি বাদ্যযন্ত্র বাজানোতে ওস্তাদ। ডেল্টা স্লিমের ক্যারেক্টারটার একটা আলাদা মাহাত্ম্য আছে, কারণ আপনি যদি আমেরিকান ইতিহাস দেখেন তাহলে ব্ল্যাকদের বঞ্চিত হবার ঘটনাই দেখবেন বারবার, এবং শ্বেতাঙ্গদের লেখায় কালোদের বর্বর, ক্রিমিনাল এমন নানা স্টিরিওটাইপে বেঁধে ফেলা হয়েছে। কিন্তু ডেল্টা স্লিম স্যামিকে খুব গর্বের সাথে তার আফ্রিকান শেকড়, ঐতিহ্য আর আর্টের কথা বলে। এই ধরনের প্রাইড সাধারণত আমরা ইতালিয়ান আমেরিকান গ্যাংস্টার সিনেমায় দেখি, যেখানে ইতালিয়ান ইমিগ্রেন্টরা ইতালিকে ওল্ড কান্ট্রি, পবিত্র দেশ ইত্যাদি নামে ডাকে। স্লিমও এখানে আফ্রিকাকে বলে মাদারল্যান্ড। আর আফ্রিকান আমেরিকান কমিউনিটি তাদের ইতিহাসের ব্যাপারে সচেতন হয়েছে কিছুকাল আগে থেকেই। নিজেদেরকে ছোট করে না দেখে তারা নিজেদের কালচারকেই ওন করা শুরু করেছে। ব্ল্যাক হিস্ট্রি নামে ওদের একটা আলাদা মুভমেন্টই আছে, যে মুভমেন্ট কালোদের সংগ্রামের সত্য ঘটনাবলী এবং তাদের সাথে হওয়া নিগ্রহের কথা তুলে ধরে। সিনেমাতেও এই বিষয়গুলো তুলে এনেছেন স্পাইক লি কিংবা জন স্টেপলটনের মতো লোকেরা। ক্যারিয়ারের শুরু থেকেই রায়ান কুগলার নিজের জাতির ইতিহাসের বিষয়ে সচেতন। এই সিনেমার মাধ্যমে সেটা যেন আরও একবার প্রমাণিত হলো। স্যামির সাথে এখানে পার্লিন নামে একজনের দেখা হয়। গান আর নাচ দুটোতেই সে পারদর্শী। আর আমরা দেখতে পাই যে স্যামি আর পার্লিন একে অপরকে মনে মনে পছন্দ করে ফেলেছে। ওই সময় স্টেকের সাথে তার এক্স ম্যারির দেখা হয়। ম্যারি তার উপর খুবই আপসেট, কেননা সে অনেকদিন ধরে স্টেকের জন্য অপেক্ষা করেছিল, কিন্তু স্টেক মিসিসিপি ছাড়ার পর তার সাথে কোনো যোগাযোগ রাখেনি। আমরা এটাও জানতে পারি যে আগের দিনই ম্যারির মা মারা গেছেন এবং ছোটবেলায় তার মা কিছুদিন যমজদের দেখভালও করেছিলেন। আর ম্যারিকে দেখতে শ্বেতাঙ্গ বলেই মনে হয়, কিন্তু তার বাবা মা ছিল হাফ ব্ল্যাক, আর এই কারণেই তার সাথে কালো বা কৃষ্ণাঙ্গদের সম্পর্ক ভালো। সে সময় ম্যারির মতো এ ধরনের কিছু লোক ছিল, চামড়ার রং সাদা হলেও তাদেরকে কালো বলে বিবেচনা করা হতো। এই ব্যাপারটাকে বলা হতো হোয়াইট পাসিং। গায়ের রং নিয়ে এত বকর বকর করার কারণ হলো এই ব্যাপারটাকে সিনেমায়ও বেশ গুরুত্ব সহকারে দেখানো হয়েছে, যাতে করে আমেরিকার 1930-এর দশকের রেসিজম কেমন ছিল সেটার ব্যাপারে সম্যক ধারণা পাওয়া যায়। ম্যারির সাথে এখানে স্টেকের কিছুটা তর্কাতর্কিও হয়। এখন আরেকটা দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, চলেন। সিনার্সের ট্যাগলাইন হলো উই আর অল সিনার্স। পার্লিন আর ম্যারি দুজনেই কিন্তু বিবাহিত, কিন্তু তারপরও তারা নতুন বা পুরাতন প্রেমিকের কাছে যাচ্ছে। ওই প্রেমিকেরা আবার সব জেনেও তাদের গ্রহণ করছে। এটা তো সরাসরি ব্যভিচার। এছাড়া সিনেমার মেইন দুইটা ক্যারেক্টারও কিন্তু ক্রাইম করেই পয়সা কামিয়েছে, মানে এই গল্পে সবাই কোনো না কোনোভাবে পাপী। এই কারণেই সিনেমার ট্যাগলাইন উই আর অল সিনার্স। সে যাই হোক, স্যামি এরপর স্টেক আর ডেল্টা স্লিমের সাথে কটন ফিল্ডে যায়। সেখানে গিয়ে তারা স্মোক আর স্টেকের পুরনো বন্ধু কর্ন ব্রেডকে জুক জয়েন্টের সিকিউরিটি গার্ড হিসেবে রিক্রুট করে। বার বা ক্লাবে এরকম সিকিউরিটি গার্ড বা বাউন্সার থাকে, যাতে করে কেউ সেখানে ঝামেলা করতে না পারে বা যে কেউ যেন হুট করে ক্লাবে ঢুকে যেতে না পারে। জুক জয়েন্টে এ ব্যাপারেই সাহায্য করবে কর্নব্রেড। অন্যদিকে স্মোক শহরে গিয়ে চাইনিজ দোকানদার গ্রেস আর বোকে হায়ার করে, যাতে এরা জুক জয়েন্টে ক্যাটারিং এর দায়িত্ব সামলায়, কাস্টমারদের খাবার দাবারের ব্যবস্থা করা সংক্রান্ত কাজ আর কি। এছাড়া জয়েন্টে জুয়া সংক্রান্ত ব্যাপারটাও দেখবে বো। এই যে ব্ল্যাক কমিউনিটিতে চাইনিজ কিংবা ইমিগ্রেন্ট লোকদের দোকান, এটাও কিন্তু হোয়াইটদের একটা পলিটিক্যাল মুভ, কারণ এসব দোকানের ফাইন্যান্সিং এ থাকতো সাদাদের ব্যাংকগুলোই, যেগুলোতে কালোদের অ্যাক্সেস ছিল না। ফলে পুঁজির অভাবে কালোদের বিজনেস মার খেয়ে যেত, আর সাদারা কালোদের সাথে সরাসরি বিজনেস না করেও তাদের পকেটের টাকা বের করে নিত। এরপর স্মোক যায় তার স্ত্রী অ্যানির সাথে দেখা করতে। তবে স্ত্রীর সাথে মিট করার আগে সে একটা ছোট কবরের সামনে দাঁড়িয়ে থাকে। অ্যানির সাথে তার কথাবার্তায় আমরা বুঝতে পারি যে স্মোক আর অ্যানি এখনো বিবাহ বন্ধনে আবদ্ধ থাকলেও তাদের ভেতর দূরত্ব অনেক। বেশিরভাগ সময় তাদের ভেতর ঝগড়া হতো অকাল্ট রিচুয়াল নিয়ে।
অকাল্ট রিচুয়াল মানে ঝাড়ফুঁক। এমনকি স্মোক এবার দেখা করতে গেলেও এ নিয়েই তাদের ভেতর তর্ক হয়। অ্যানি যে কেবল অকাল্ট রিচুয়ালে বিশ্বাস করত তা না, সেটা প্র্যাকটিসও করত। আর স্মোক বলতে চায় যে যুদ্ধের সময় তো সে পুরো দুনিয়াটাই ঘুরে দেখেছে, কই একটা ভূত তো কোথাও দেখেনি। অ্যানি বলে তার কারণ অ্যানির পালন করা রিচুয়াল। জানা যায় যে যমজরা যাতে ভূত না দেখে ওই জন্য রিচুয়াল পালন করেছিল অ্যানি। তর্কে তর্কে তখন স্মোক বলে ওঠে, তোমার ঝাড়ফুঁকের শক্তি যদি এতই বেশি হয় তাহলে আমাদের ছোট মেয়েটাকে বাঁচাতে পারো নাই কেন? এর মানে হলো স্মোক আর অ্যানির ঘরে একটা মেয়ে শিশু জন্ম নিয়েছিল, কিন্তু জন্মের কিছু সময় পরেই সে মারা যায়। আর সেই কবরের সামনেই কিছুক্ষণ আগে সে দাঁড়িয়েছিল। আমরা দেখতে পাই যে যত মনোমালিন্যই হোক স্মোক এখনো অ্যানির দেয়া তাবিজ গলায় রাখে। এরপর তারা ইন্টিমেটও হয়। অতপর এখান থেকে কাহিনী ফোকাস করে রেমিক নামে এক লোকের উপর, যে কিনা চোটাঘাতে একদম জর্জরিত। এমত অবস্থাতেই সে বার্ট আর জোন নামের এক কাপলের বাসায় আশ্রয় চায়। খানিক পরে তাকে খুঁজতে খুঁজতে কিছু রেড ইন্ডিয়ান ভ্যাম্পায়ার হান্টার আসে। এরা ছিল চক্ত জাতির রেড ইন্ডিয়ান, কিন্তু জোন তাদেরকে বলে যে তাদের ঘরে কেউ আসেনি। সূর্য ডোবার সময় হয়ে যাওয়ায় ভ্যাম্পায়ার হান্টারদেরকে খানিকটা ভীত মনে হয়। তারা জোনকে আশীর্বাদ করে চলে যায়, কিন্তু দরজা বন্ধ করে ঘরের ভিতরে গিয়ে জোন যা দেখে তাতে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। রেমিক, যে আসলে একজন আইরিশ ইমিগ্রেন্ট ভ্যাম্পায়ার ছিল, সে বার্টের রক্ত চুষে তাকেও ভ্যাম্পায়ারে পরিণত করেছে। এটা দেখে জোন চিৎকার করে ওঠে আর সিন কাট হয়, যার মানে জোনের উপর রেমিক অ্যাটাক করে আর সেও ভ্যাম্পায়ারে পরিণত হয়। চক্ত জাতির ইন্ডিয়ানদের কথা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। তারা কিন্তু বাস্তবেও হোয়াইট ইমিগ্রেন্টদের সাহায্য করেছিল একটা সময়। পরে মাইগ্রেন্টরা তাদের জমি জমাই কেড়ে নিতে শুরু করে, তাই তারাও রুখে দাঁড়ায়। হয়তো রেমিককেও তারা শুরুতে সাহায্যই করেছিল, পরে তার আসল পরিচয় জানতে পেরে তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। আবার কলম্বাসও কিন্তু এরকম বন্ধুরূপে গিয়েই রেড ইন্ডিয়ানদের নির্মূল করেছিল, তাদের মাঝে অজানা রোগবালাই ছড়িয়ে দিয়েছিল। এটার রিপ্রেজেন্টেশনও বলা যায় রেমিক আর চক্তদের ব্যাপারটাকে। অন্যদিকে আমরা দেখতে পাই স্মোক আর স্টেকের প্ল্যান একদম পারফেক্টলি কাজে লেগেছে। অবশেষে তাদের যুগ জয়েন্টের স্বপ্ন পূরণ হয়েছে, আর আজকেই তাদের জয়েন্টের গ্র্যান্ড ওপেনিং। আমরা আরও দেখতে পাই যে যমজ হলেও স্মোক আর স্টেকের ক্ষেত্রে একই বৃন্তে দুটি ফুল, এই কথাটা খাটে না। মানে তাদের পার্সোনালিটি বিপরীতমুখী। স্মোক যেখানে সিরিয়াস, রাফ অ্যান্ড টাফ আর বিজনেস মাইন্ডেড, সেখানে স্টেক অনেকটা আবেগী, ফান লাভিং টাইপের। যুগ জয়েন্টের নিয়মাবলীর ব্যাপারে স্মোক ছিল কড়া। তার কথা ছিল বারে প্রবেশ করতে হলে সবাইকে একই ফি দিতে হবে এবং এই নিয়মের কোনো ব্যতিক্রম হবে না। হ্যাঁ, ফি হয়তো কমানো যায়, কিন্তু একেবারে ফ্রি করে দেওয়া যায় না। অন্যদিকে অ্যানি আর স্টেক তাকে বোঝায় যে তাদের কমিউনিটির লোকজন সারাদিন কাজ করে ক্লান্ত থাকে। এমতো অবস্থায় একটা লোকের ফ্রি টাইম এনজয় করার সুযোগ থাকা উচিত, তাই টাকা পয়সা না থাকলেও তাকে এন্ট্রি দেওয়া উচিত। যাই হোক, যুগ জয়েন্টের ওপেনিং নাইটে আমরা দুই যমজ ছাড়াও স্যামি আর ডেল্টা স্লিমকে দেখতে পাই। তারা পারফর্মও করে। এছাড়া অ্যানি, মেরি আর পার্লিনও এসেছিল। আবার গ্রেস আর বো ফুড, ড্রিঙ্কস আর গ্যাম্বলিং এর বিষয়টা দেখছিল। আর সিকিউরিটিতে ছিল কর্ন ব্রেড। এখন এরা তো এখানে কাজ করছিল। এরা ছাড়া আরো অনেক কাস্টমার যুগ জয়েন্টে এসেছিল। তারা নাচ, গান, খাওয়া দাওয়ায় মত্ত ছিল, মানে নিজেদের সময়টা এনজয় করছিল। সংক্ষেপে আমরা বলতে পারি যে স্মোক আর স্টেকের যুগ জয়েন্ট ওপেনিং ডেতেই হিট হয়ে গেছে। একটু পরে স্যামি শুরু করে তার মোহনীয় ব্লুজ গান। আর এই গানটা এতটাই ট্রু ছিল যে আমরা এখানে অতীত আর ভবিষ্যতের স্পিরিট বা আত্মাদের দেখতে পাই। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই, কারণ ভিডিও শুরুতেই তো এই সম্পর্কে আভাস দিয়েছিলাম। আর তার পারফরমেন্স এতটাই অসাধারণ ছিল যে ভ্যাম্পায়ার রেমিকো তার প্রতি আকৃষ্ট হয়। আর এখন তার সাথে বার্ট আর জোনও আছে। দুজনেই পরিণত হয়েছে ভ্যাম্পায়ারে। মানে ইন্ট্রোতে যে বলেছিলাম এমন মিউজিক অশুভ শক্তিকেও আকর্ষণ করে, সেটা 100% ট্রু। ব্যাস, তারপর আর কি, তিন ভ্যাম্পায়ার যুগ জয়েন্টের দরজায় আসে আর সেখানে ঢোকার অনুমতি চায়। রেমিক বলে ওর কাছে স্যামের মিউজিক খুবই ভালো লেগেছে। সে ভেতরে ঢুকে টাকা উড়াবে, নাচবে, গাইবে, উদরপর্তি করবে, মানে ফুল অন এনজয় করবে। কিন্তু স্মোক আর স্টেক তাকে ভেতরে আসার অনুমতি দেয় না। কেন? এক নম্বর কারণ তার গায়ের রং সাদা এবং তার আচার আচরণও তাদের কাছে সন্দেহজনক মনে হয়। এই ঘটনার পর রেমিক যুগ জয়েন্টের দরজা থেকে চলে যায়, কিন্তু একটু দূরে গিয়ে বার্ট আর জোনের সাথে নিজেরা গান গাইতে থাকে। এরপর যুগ জয়েন্টে কিছু ঘটনা ঘটে, যেমন পার্লিন আর স্যামি ইন্টিমেট হয়, ম্যারি আর স্টেকের ভেতর একটু তর্কাতর্কি হয়, উচ্চ বাচ্চা হয় স্যামি আর স্মোকের ভেতরও, ইত্যাদি। এছাড়া স্মোক স্যামিকে বলে যে তাদেরকে, মানে ক্রাইমের সঙ্গ ত্যাগ করে মাউন্ট বাইউতে চলে যেতে, যেটা ছিল অপরাধমুক্ত সব ব্ল্যাকদের একটা এলাকা। আমেরিকার রোজউড, গ্রিনউড, টালসার মতো জায়গায় সত্যি সত্যি এমন কমিউনিটি ছিল। কালোদের মধ্যে এমন স্টেবল ইকোনমি, অপরাধমুক্ত কমিউনিটি দেখে অনেকেই ভড়কে যায়, আর তারা চাইনিজ সহ অন্যান্য কমিউনিটিকে ফাইন্যান্স করে এসব উন্নয়নশীল ব্ল্যাক কমিউনিটিকে ধ্বংস করে দেয়। এসবের পর ম্যারি যখন যুগ জয়েন্টের বাইরে আসে, তখন তার সাথে রেমিক, বার্ট আর জোনের দেখা হয়। রেমিক তাকে স্বর্ণমুদ্রা দেখিয়ে বলে যে জয়েন্টে এন্ট্রি পেতে সে এগুলো খরচ করতে প্রস্তুত, কিন্তু মুদ্রাটা কোন সময়ের সেটা ম্যারি বুঝতে পারে না। কথাবার্তার এক পর্যায়ে রেমিকের স্যালাইভা বা লালা গড়াতে শুরু করে, যার মানে হলো সে এখন ম্যারির রক্ত খেতে চায়। ম্যারিরও মনে হয় কুছ তো গড়বড় হ্যায়, কিন্তু বেচারি পালাতে যাবে এমন সময় রেমিক তার উপর হামলা করে বসে, যার মানে ম্যারিও এখন ভ্যাম্পায়ারে পরিণত হয়ে গেছে। পরের সিনে কর্নব্রেডের কাছ থেকে অনুমতি নিয়ে সে বারে ঢোকে, কিন্তু ব্যাপারটা খুবই অদ্ভুত, কারণ এই বারে ঢুকতে
তার যে কোনো অনুমতির প্রয়োজন নেই সেটা সবাই জানে। জয়েন্টে ঢুকে সে স্ট্যাককে সেডিউস করে। এরপর তারা ইন্টিমেট হতে গেলে ম্যারি স্ট্যাককে কামড়ে দেয়। এতে করে স্ট্যাক নিশ্চল হয়ে পড়ে। এসব দেখে স্মোক নিজের পিস্তল বের করে র্যামিকে বেশ কয়েক রাউন্ড গুলি করে, কিন্তু ম্যারি উঠে দাঁড়িয়ে হাসতে হাসতে এমন দৌড় দেয় যেন তার কিছুই হয়নি। স্ট্যাকের অবস্থা দেখে স্মোক খুবই ইমোশনাল হয়ে পড়ে এবং বাকিদেরকে বলে যে জুক জয়েন্ট থেকে সবাইকে বাড়িতে পাঠিয়ে দিতে। অ্যানি সাথে সাথেই বলে যে এটা আসলে ভ্যাম্পায়ারিজম, এ কারণে বুলেটে ম্যারির কিছুই হয়নি। স্মোক অ্যানির কথা তো বিশ্বাস করতে চায় না, কিন্তু সে যেটা নিজের চোখে দেখেছে সেটাকে অবিশ্বাসী বা করে কিভাবে। জুক জয়েন্টের মধ্যে যখন এসব হচ্ছিল তখন সিকিউরিটি কর্নব্রেড যায় প্রকৃতির ডাকে সাড়া দিতে, কিন্তু রেমিক তাকেও ভ্যাম্পায়ারে পরিণত করে। এরপর কর্নব্রেড জুক জয়েন্টের সামনে দরজায় আসে এবং ভেতরে আসার পারমিশন চায়, কিন্তু গার্ড ভেতরে কেন আসতে চাইবে অ্যানি ব্যাপারটা সাথে সাথেই ধরে ফেলে এবং বলে যে ভ্যাম্পায়াররা পারমিশন ছাড়া ঘরে আসতে পারে না। যেহেতু কর্নব্রেড পারমিশন চাচ্ছে তার মানে সে ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। ধরা পড়ে গিয়ে কর্নব্রেড বলে অত বকবকার টাইম নেই, অ্যাটলিস্ট আজকে যে কাজ করেছি ওইটা টাকা দিয়ে দাও। আর যখনই স্মোক তাকে টাকা দিতে হাত বাড়ায় তখনই সে তার হাত কামড়ে দিতে চায়, কিন্তু স্মোক দ্রুত তাকে গুলি করে দিয়ে নিজেকে রক্ষা করে। সিনেমার এ পর্যায়ে কাউকেই আর বিশ্বাস করার কোনো পথ থাকে না। কে ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে আর কে হয়নি বোঝার কোনো উপায়ই থাকে না। আর গুলি খাওয়ার কিছুক্ষণ পরেই কর্নব্রেড উঠে নাচতে থাকে। এসব ঘটনা যখন ঘটছিল তখন স্ট্যাক ভ্যাম্পায়ার হয়ে জেগে ওঠে, কিন্তু সে কাউকে হামলা করতে পারার আগেই অ্যানি তার গায়ে রসুনের আচারের তেল ছুঁড়ে মারে, যাকে ইংরেজিতে বলে পিকল্ড গার্লিক জুস। এর ফলে তার গায়ে জ্বলনে শুরু হয় এবং সে পালিয়ে যায়। অ্যানি তখন জুক জয়েন্টে থাকা বাকিদের জানায় যে কেবল সিলভার মানে রূপা বা কাঠের গজালের মাধ্যমেই ভ্যাম্পায়ারদের হত্যা করা সম্ভব, আর সেজন্য তাদের হৃৎপিণ্ডে টার্গেট করতে হবে। এছাড়া রসুন দিয়েও তাদেরকে ঠেকিয়ে রাখা পসিবল, আর তারা পারমিশন ছাড়া কারো ঘরে ঢুকতে পারে না। এ সময় সে স্মোককে তার সুরক্ষার জন্য একটা তাবিজ দেয় আর জয়েন্টে সবাইকে পিকল্ড গার্লিক খেতে দেয়, যাতে বোঝা যায় যে বারের ভেতরে থাকা সবাই অন্তত মানুষ। কিন্তু পার্লিন রসুন খেতে অনিচ্ছা প্রকাশ করে, এতে সবাই তাকে সন্দেহ করে এবং এ নিয়ে বেশ তর্কও হয়। তবে শেষ পর্যন্ত সে রসুন খায় এবং নিজেকে মানুষ বলে প্রমাণ করে। এখানে জানিয়ে রাখা ভালো যে জুক জয়েন্টে অনেকেই তো এসেছিল মজমাস্তি করতে, ওদের উপর ভ্যাম্পায়াররা অ্যাটাক করে এবং সবাই ভ্যাম্পায়ারে পরিণত হয়। এরা সবাই একজোট হয়ে নাচ গান করছিল। এমনকি গ্রেসের স্বামী বো যখন গাড়ি আনতে যায় তখন তাকেও কামড় দিয়ে রেমিক ভ্যাম্পায়ারে পরিণত করে। তাই কেবল অল্প কিছু লোকজনই ছিল যারা ছিল মানুষ, আর এরা হলো স্মোক, অ্যানি, স্যামি, ডেল্টা স্লিম, পার্লিন এবং গ্রেস। মানে যারা মানুষ ছিল তারা জুক জয়েন্টের ভেতরেই অবস্থান করছিল, আর বাইরে ভ্যাম্পায়াররা তাদের বের হওয়ার জন্য অপেক্ষা করছিল। স্মোক আর তার দলের লোকজনের প্ল্যান ছিল সূর্যোদয় পর্যন্ত জয়েন্টে অবস্থান করবে, কারণ সূর্যের আলো ভ্যাম্পায়ারদের সহ্য হয় না। রেমিক যে সবাইকে নিয়ে গান করছিল এটারও একটা পলিটিক্যাল দিক আছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এখানকার গল্পের প্রেক্ষাপট আমেরিকার বুনো পশ্চিম, আর এই অঞ্চলের মাটির গান হলো ব্লুজ, যেটা জড়িয়ে আছে মিসিসিপি বদ্বীপের সবকিছুর সাথে। যে গান পরিচালক নিজেও শুনেছেন তার চাচার মুখে। কিন্তু রেমিক গাইছিল আইরিশ লোকসঙ্গীত দ্য রকি রোড টু ডাবলিন। সেখানে নাচানাচি করছে কারা? সদ্য ভ্যাম্পায়ারে পরিণত হওয়া কৃষ্ণাঙ্গ লোকজন। মানে মাইগ্রেট করে এসে রেমিক এখানকার লোকজনের উপরই নিজের কালচার চাপিয়ে দিল। এটা কালচারাল অগ্রেশনের ব্যাপারটাকে ফুটিয়ে তোলে। এরপর রেমিক জুক জয়েন্টের কাছে আসে এবং ভেতরে থাকা লোকদের ভ্যাম্পায়ার হয়ে যেতে কনভিন্স করার ট্রাই করে। রেমিক রাজনৈতিক বা কাল্ট লিডারের মতো বলে যে মানবতার জন্য ভ্যাম্পায়ারিজমই সবচেয়ে সেরা মতবাদ, কারণ ভ্যাম্পায়ারিজমে কোনো ভেদাভেদ কিংবা রেসিজম নেই, বরং আছে অমরত্ব আর স্বাধীনতা। সে এটাও বলে যে জোন আর বার্ট আসলে হগউডের লোকাল ক্ল্যানের লোক ছিল, আর এই ক্ল্যানের প্ল্যান ছিল সকালে এসে স্মোকার স্টেককে খুন করে তাদের সব টাকা পয়সা লুটে নেয়া। ক্ল্যান বা দ্য ক্ল্যানের মাধ্যমে এখানে কে 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 এর কথা বলা হচ্ছে, যার পূর্ণরূপ কু ক্লাক্স ক্ল্যান। উগ্র শ্বেতাঙ্গপন্থী এই গ্রুপটি প্রতিষ্ঠিত হয় 1865 সালে এবং এরা ব্ল্যাক বা অন্য অভিবাসীদের উপর প্রচুর অত্যাচার এবং নিধনযজ্ঞ চালায়। অনেকেই মনে করেন এরাই আমেরিকার প্রথম টেরোরিস্ট গ্রুপ। একই সাথে এটা মানে রেমিকের এই কথা আসলে ওই সময়ের আমেরিকান সমাজের একটা নিদারুণ বাস্তবতা, কারণ 30 দশকের আমেরিকায় ব্ল্যাক হওয়াটাই ছিল গুনার মতো কাজ। এখানে ভ্যাম্পায়ারদের ব্যাপারে আরো একটা জিনিস জানা যায়, যে ভ্যাম্পায়ার অন্যদেরকে ভ্যাম্পায়ারে পরিণত করে সে তাদের মেমোরির অ্যাক্সেস পেয়ে যায়। মানে যে সদ্য ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে তার সাথে অতীতে কি হয়েছে সবই সে জেনে যায়। রেমিক জোন আর বার্টের মেমোরি দেখতে পাওয়ার কারণেই তাদের ব্যাপারে এত সবকিছু জানতে পেরেছে। সংক্ষেপে সে যেটা বলতে চায় সেটা হলো যেভাবেই হোক কালকে শেষ হয়ে যাওয়াটাই যমজদের তকদিরে আছে। কালো হওয়ার কারণে তারা যত টাকাই কামাক সমাজ তাদেরকে সম্মান করবে না, তার চেয়ে ভ্যাম্পায়ারিজমে চলে আসাই তাদের জন্য ভালো। আর স্টেক তো অলরেডি ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে, ম্যারির সাথে সে সুখেই থাকবে। তাই রেমিক চায় স্মোক আর বাকিরাও তার দলে চলে আসুক। ওই সময় সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করলে এই অফারটা লুক্রেটিভ ছিল, এটা তো বলাই যায়। কিন্তু স্মোকরা তাতে সম্মত হয় না। এখানে আরো একটা ঐতিহাসিক দিক ফুটে ওঠে, সেটা হলো ব্রিটিশরা আইরিশদের উপর প্রচুর অত্যাচার করত। অত্যাচারিত হয়ে রেমিকের মতো অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়। কিন্তু নতুন দেশে এসে রেমিক মানুষের প্রতি সহানুভূতিশীল না হয়ে বরং
তাদেরকে জোর করে নিজের দলে টানতে চায়। মজলুমে জালিম হয়ে ওঠার এমন ঘটনা আমরা বর্তমানে পৃথিবীতে প্রচুর দেখতে পাচ্ছি। দেশের বর্তমান পরিস্থিতি কিংবা মধ্যপ্রাচ্যে মাইগ্রেট করা জায়নিস্টদের ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য। এরপর রেমিক বলে যে সে অ্যাটলিস্ট স্যামিকে চায়, সে যদি তার দলে আসে তাহলে সে বাকিদের কিছুই করবে না। আসলে স্যামির মিউজিকের এমন শক্তি ছিল যেটা অতীত এবং ভবিষ্যতের স্পিরিটকে আকৃষ্ট করতে সক্ষম। এটা তো আপনারা অলরেডি জানেন। তাকে ব্যবহার করে রেমিক আরো অনেককে তার দলে টানতে পারবে, তাই মূলত সে স্যামিকে চায়। স্যামির গানকে এভাবে ব্যবহার করার উদ্দেশ্যের সাথে আমরা কালচারাল অ্যাপ্রোপ্রিয়েশনের মিল খুঁজে পাই। কালচারাল অ্যাপ্রোপ্রিয়েশন হলো কোনো অগ্রাসী গোষ্ঠী কর্তৃক মজলুমের সাহিত্য সংস্কৃতিকে নিজের উদ্দেশ্যে ব্যবহার করা। যেমন এক্ষেত্রে স্যামির ব্লুজের বিশাল একটা ইতিহাস আছে। ব্লুজের সাথে কালোদের অনেক বছরের সংগ্রামের গল্প জড়িয়ে আছে, কিন্তু রেমিক এই গানকে ব্যবহার করতে চায় কেবল নিজের কমিউনিটি বাড়াতে, অর্থাৎ নিজের লাভের জন্য। কালোদের সৃষ্টি বা সংগ্রামের প্রতি তার বিন্দুমাত্র কোনো সহানুভূতি নেই। এই ধরনের একটা রিসেন্ট উদাহরণ যদি দিতে বলেন তাহলে বলবো ইন্ডিয়ান র্যাপার বাদশার বড় লোকের বেটিলো গানের কথা। এই গানটার সাথে চা শ্রমিকদের কষ্টের কথা জড়িত আছে, কিন্তু বাদশা যখন এই গানটা গান তখন তিনি তাদের ইতিহাসের প্রতি কোনো সম্মান প্রদর্শন করেননি, বরং নিজের লাভের উদ্দেশ্যেই করেছেন এবং গানের ভিডিওকে মুড়ে দিয়েছেন যৌনতার চাদরে। যদিও সমালোচিত হয়ে পরে উনি মূল শিল্পীকে সম্মানই দিয়েছেন। কিন্তু অফকোর্স স্মোকরা স্যামিকে হ্যান্ডওভার করতে অস্বীকৃতি জানায়, যার মানে হলো মানুষ আর ভ্যাম্পায়ারদের ভেতর এখন একটা ফুল অন ওয়ার শুরু হবে। এর মধ্যে বোর মৃত্যুর কারণে গ্রেস অনেকটা আপসেট হয়ে পড়ে। রেমিক তাকে আরো ভড়কে দিয়ে বলে যে সে গ্রেসের মেয়ের উপর অ্যাটাক করবে, যে এখন শহরে তাদের বাসায় অবস্থান করছে। এটা শুনে গ্রেস অনেকটা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং ভ্যাম্পায়ারদেরকে চ্যালেঞ্জ জানিয়ে বসে যে পারলে তাদেরকে ভ্যাম্পায়ার বানিয়ে দেখাক। কিন্তু এটা হয় হিতে বিপরীত, কারণ চ্যালেঞ্জের ব্যাপারটা কিছুটা ভিতরে আসার ইনভিটেশনের মতোই। ফলে ভ্যাম্পায়াররা এখন চাইলে যুগ জয়েন্টের ভিতরে আসতে পারে। তারপর সত্যি সত্যি একটা ফুল ফ্লেজেড ওয়ার শুরু হয়ে যায়। এই সংঘর্ষে অনেকেই প্রাণ হারায়। এখানে পরিচালক কুগলার ভ্যাম্পায়ারদের যে কোথাও ঢুকতে পারমিশনের প্রয়োজন হয় সেটার মাধ্যমে সম্ভবত একটা আইরনি করেছেন, যার মাধ্যমে তিনি বলতে চাচ্ছেন ইভেন ভ্যাম্পায়াররা পর্যন্ত মানুষের ঘরে ঢুকতে অনুমতি চাচ্ছে, কিন্তু সেটেলাররা আমেরিকায় এসে কারো ঘরে ঢুকতে অনুমতি চায়নি, উল্টো উড়ে এসে জুড়ে বসেছে। লড়াইয়ের এক পর্যায়ে অ্যানি রেমিকের গায়ে পিকল্ড গার্লিকের জুস ছুড়ে মারে। এতে করে রেমিকের পাশাপাশি অন্যরাও ব্যথা ফিল করে। অ্যানি বুঝতে পারে যে ভ্যাম্পায়ারদের দলটার সাথে তাদের লিডারের একটা সম্পর্ক আছে। তাদের দেহ ও মন হাইড মেন্টালিটির মতো কাজ করে, অর্থাৎ লিডারের ব্যথা সবাই অনুভব করে, যার মানে লিডারের সাথে সবার মেন্টাল কানেকশন আছে। এই কথাটা সে স্মোককে বলতে যায়, কিন্তু বলতে গিয়ে সে আশেপাশের অবস্থা থেকে মনোযোগ হারায়। আর ঠিক তখনই স্টেক তাকে কামড়ে দেয়। যুগ জয়েন্টের মেঝেতে শুয়ে অ্যানি স্মোককে বলে তার হৃৎপিণ্ডে গজাল ঢুকিয়ে দিতে। এই ব্যাপারে সে আগেই তাকে ওয়াদা করিয়েছিল, কারণ অ্যানি কিছুতেই ভ্যাম্পায়ারে পরিণত হতে চায় না। এই সিনটা ভীষণ ইমোশনাল ছিল। এদিকে অ্যানির অবস্থা থেকে ভ্যাম্পায়ার রূপী ম্যারি তার কাছে ছুটে যেতে চায়, কিন্তু স্ট্যাক তাকে ধরে ফেলে। মারামারির এই পর্যায়ে অনেকটা বিরতির মতো হয়। শক্তি সঞ্চয়ের জন্য উভয় পক্ষ রণে ভঙ্গ দেয়। ভ্যাম্পায়াররা সবাই বাদ থেকে বেরিয়ে আসে আর জীবিতরা যুগ জয়েন্টের দোতলায় উঠে যায়। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকে ওল্ড ম্যান স্লিম। সে স্যামিকে বলে সে জীবিত থাকতে কেউই তাদের গায়ে ফুলের টোকও দিতে পারবে না। মানে ডেল্টা স্লিম অন্যদেরকে বাঁচাতে নিজের জীবনকে স্যাক্রিফাইস করে। এরপর স্যামি আর পার্লিন যুগ জয়েন্ট থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু রেমিকের স্টেক তাদেরকে ধরে ফেলে। স্মোক ওখানে চলে আসে এবং স্মোকের স্টেকের ভেতর তুমুল মারামারি হয়। ওদিকে স্যামি আর পার্লিন রেমিকের মোকাবেলা করে। মারামারির সময় পার্লিনকে রেমিক কামড়ে দেয়, আর মারা যাওয়ার সময় সে স্যামিকে অনুরোধ করে সে যেন পালিয়ে গিয়ে নিজের জীবন রক্ষা করে। স্যামি গাড়িতে করে পালিয়ে যেতে চায়, কিন্তু রেমিক তাকে আবারও ধরে ফেলে। আর রেমিকের পেছনে থাকে বাকি ভ্যাম্পায়াররা। রেমিকে দেখে স্যামি স্ল্যাম স্তব বা ধর্মসঙ্গীত পড়তে শুরু করে, যেটা বুক অফ স্লামসের অংশ, বাইবেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলোর মাঝে একটা। যে বাপের কথা অমান্য করে সে এসেছে, বিপদে পড়ে তার ধর্মের কাছেই ফিরে যায় স্যামি মুর। কিন্তু রেমিকও তার সাথে স্ল্যাম পড়তে শুরু করে, যাতে করে বোঝা যায় যে ধর্ম দিয়ে এখানে অন্তত শেষ রক্ষা হবে না। আবার সেটেলারদের ধর্মই বেশিরভাগ সংস্কৃতিতে মুসলিমদের ধর্ম হয়ে গেছে। ধর্মটাও পরিণত হয়েছে শোষণের একটা মাধ্যমে। এমন বার্তা হয়তো দিতে চান পরিচালক। আমাদের মনে হয় স্যামির ভবলীলা সাঙ্গ হবে, কিন্তু শেষ মুহূর্তে স্যামি নিজের গিটার দিয়ে রেমিকের মাথায় আঘাত করে। এতে করে স্যামির গিটারটা ভেঙে চুরচুর হয়ে গেলেও তাতে ছিল একটা সিলভার প্লেট, সেটা রেমিকের মাথায় ঢুকে যায়। রেমিক তাতে মারা তো যায় না, তবে সে ব্যথায় তড়পায়, আর তার ব্যথা সংক্রমিত হয় বাকি ভ্যাম্পায়ারদের মাঝেও। রেমিক সামলে নিয়ে স্যামিকে অ্যাটাক করার আগেই স্মোক সেখানে এসে পড়ে এবং কাঠের গজাল রেমিকের হৃৎপিণ্ডে ঢুকিয়ে দেয়। তার একটু পরেই সূর্যোদয় হয় এবং সকল ভ্যাম্পায়ার পুড়ে ছাই হয়ে যায়। এখন আপনাদের হয়তো মনে আছে যে স্মোক নিজের ভাই স্টেকের সাথে মারামারি করছিল এবং সে তার হৃৎপিণ্ডে অলমোস্ট গজালটা ঢুকিয়ে দিচ্ছিল, কিন্তু সে সেটা আসলেই করেছিল কিনা সেটা আমাদেরকে দেখানো হয় না। স্টেকের কি হয়েছিল জানতে চান? ওয়েল, সেটা একটু পরেই আপনারা জানতে পারবেন। যাই হোক, স্মোক স্যামিকে তাড়াতাড়ি পালিয়ে যেতে বলে, কারণ রেমিক বলেছে সকালেই হগউড আর তার ক্ল্যান আসবে। স্মোক তার স্পেশাল টমি গান নিয়ে তাদের জন্য অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে সে নিজের জন্য সিগারেট রোল করতে চায়, কিন্তু সে রোল করতে ততটা পারদর্শী না, সেটা তার কর্মকাণ্ডেই বোঝা যায়। এ থেকে আরো বোঝা যায় যে সে যে এত সিগারেট খেত
সেগুলো তাকে আসলে এতদিন স্টেকেই রোল করে দিত। আর তাদের আসল নামগুলো নিশ্চয়ই ভুলে যাননি, তাদের নামের মাধ্যমে আসলে বিবলিক্যাল বা বাইবেলের রেফারেন্স দেওয়া হয়েছে। এলাইজা ছিল খ্রিস্টপূর্ব 9ম শতকের একজন প্রফেট, যে শয়তানি শক্তির বিপক্ষে লড়েছিল। আর গ্রিক ভাষায় এলাইজাকে এলিয়াস বলা হয়। মানে এলিয়াস আর এলাইজা আসলে একই নামের দুইটা ভিন্ন ভার্সন, ঠিক যেন স্মোকার স্টেকের মতো। স্মোকার স্টেক যেন একই কয়েনের দুইটা দিক, যারা অবিচ্ছেদ্য। জন্ম, ব্যবসা, অপরাধ, যুদ্ধ সবকিছুতেই তারা একসাথে। খেয়াল করলে দেখা যায় স্মোকের গলায় এখন নেকলেস দুইটা, একটা তো অ্যানি দেয়া তাবিজ বা রক্ষা কবচ, আরেকটা তার নিজের আর্মি ডগ ট্যাগ, যেটা আমেরিকান আর্মির সদস্যদের দেয়া হয়। পাশাপাশি সে নিজের ভাইয়ের ডগ ট্যাগটাও নিজের গলায় ঝুলিয়ে দিয়েছে। হগওয়ার্টস সহ ক্ল্যানের লোকজনকে আসতে দেখলে সে তার তাবিজটা খুলে রাখে, কারণ অ্যানি বলেছিল তার তাবিজই স্মোককে বাঁচিয়ে রেখেছিল যুদ্ধে। এখন তো তারা নতুন করে কিছু পাওয়ার নেই, ভাই বা স্ত্রীও নেই, সে নিজেও এখন পরপারে যেতে রেডি, তাই সে তাবিজটা খুলে রাখে। এরপর সে আরো অদ্ভুত একটা কাজ করে, সে স্টেকের ডগ ট্যাগটা খুলে নিজের বন্দুকে জড়িয়ে নেয়, যেন আগের মতোই এবারও সে ভাইকে নিয়েই যুদ্ধে যাচ্ছে। প্যানেল লোকেরা ভাবে যুগ জয়েন্ট হবে সহজ শিকার, কিন্তু তারা মুখোমুখি হয় পানিশারের মতো একটা ওয়ান ম্যান কিলিং মেশিনের, যে সবাইকে খুঁজে খুঁজে বের করে এবং কচুকাটা করে। পানিশারও মার্ভেলেরই একটা ক্যারেক্টার, কিন্তু লড়াইতে সে নিজেও গুলি খায় এবং মৃত্যুর আগ মুহূর্তে সে অ্যানি আর নিজের বাচ্চার সুন্দর একটা ভীষণ দেখতে পায়, যাতে বোঝা যায় পরপারে সে নিজের স্ত্রী আর কন্যার কাছে যাচ্ছে। এরপর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। অন্যদিকে স্যামি আহত অবস্থায় দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে নিজের পিতার চার্চে গিয়ে পৌঁছায়। আর ভাই লোক, এটাই সিনেমার সেই প্রথম দৃশ্য যেটা আমরা শুরুতে বর্ণনা করেছিলাম। স্যামির যাজক পিতা তাকে মিউজিক ছেড়ে ধর্মের পথে আসতে বলে, কিন্তু স্যামি সেটা করতে অস্বীকৃতি জানায় এবং নিজের গিটার নিয়ে চার্চ থেকে বেরিয়ে যায়। মানে গিটারের হ্যান্ডেলটাই শুধু অক্ষত ছিল আর কি। আর এখানেই সিনেমার সমাপ্তি হয়। এখন আপনার কি মনে হয়, সিনেমা শেষ? আসলে এই সিনেমায় পরিচালক একটা মিড ক্রেডিট সিন আর একটা পোস্ট ক্রেডিট সিন দেখিয়েছেন। মিড ক্রেডিট সিন হলো ওইসব সিন যেগুলো সিনেমা শেষে কলাকুশলীর নাম দেখানোর মাঝে দেখানো হয়, আর পোস্ট ক্রেডিট সিন হলো ওগুলো যেগুলো সিনেমা শেষে নাম দেখানোর শেষে দেখানো হয়। মার্ভেল বা এমসিইউ ভক্তরা এটার সাথে রিলেট করতে পারবেন ভালোভাবে। তো মিড ক্রেডিট সিনে দেখানো হয় যুগ জয়েন্টের 60 বছর পরের কাহিনী, মানে 1992 সালের ঘটনাবলী। এখানে আমরা শিকাগোতে বৃদ্ধ স্যামিকে দেখতে পাই, যে এখন একজন ফেমাস ব্লুজ মিউজিশিয়ানে পরিণত হয়েছে এবং পার্লিন নামে একটা বারে সে পারফর্ম করছে। মানে এত বছর পরেও সে তার পুরনো প্রেমকে ভোলেনি। তার সাথে এখানে দেখা করতে আসে স্টেক আর ম্যারি। হ্যাঁ, এরা ওই রাতে বেঁচে গিয়েছিল। স্টেক স্যামিকে বলে যে স্মোক ওই রাতে তার প্রাণ ভিক্ষা দিয়েছিল, তবে একটা শর্ত ছিল, আর সেটা হলো স্টেক স্যামির লাইফে কোনো ঝামেলা করবে না। স্টেক ভাইকে দেয়া কথা রাখে, আর স্যামির লাইফে কখনো ঝামেলা করেনি। এখানে শেয়ার ম্যারি স্যামিকে অমরত্ব মানে ভ্যাম্পায়ারে পরিণত হওয়ার অফার দেয়, কারণ স্যামি আর খুব বেশি দিন বাঁচবে না। স্যামি সম্মানের সাথে ওই অফার ডিক্লাইন করে দেয়। যাওয়ার আগে স্টেক স্যামির কাছে একটা গান শুনতে চায়, আর স্যামি নিজের গিটার তুলে নিয়ে গান গাইতে শুরু করে। আর স্টেক আর ম্যারি যখন যাওয়ার পথ ধরে, তখন স্যামি তাদেরকে বলে ওই রাতের দুঃস্বপ্ন এখনো তার পিছু ছাড়েনি, কিন্তু তার এটাও মনে আছে ওই রাতের আগের দিনটা ছিল তার জীবনের সবচেয়ে সেরা দিন। স্টেকও এতে সম্মতি দেয় আর জানায় তার জন্য ওইটা ছিল জীবনের সেরা দিন, কারণ ওই দিনই সে তার ভাইকে শেষবারের মতো দেখেছিল, শেষবারের মতো সূর্যের আলো ফিল করতে পেরেছিল। আর ওই দিনই ছিল তার জীবনের শেষ স্বাধীন দিন। এখানেই শেষ হয় মিড ক্রেডিট সিন। আর পোস্ট ক্রেডিট সিনে আমরা ইয়াং স্যামিকে গিটার বাজাতে দেখি। এটা সম্ভবত ওই ভয়ঙ্কর রাতের আগের দিন ছিল, মানে 1932 সালের ওই দিনটা আর কি। আর এখানে এসেই মুভি ফাইনালি শেষ হয়। তো ভাই ব্রাদার্স, এটাই ছিল সিনার্স মুভির কাহিনী সোজা সাপটা হলেও এই সিনেমাটা অনেকদিন আলোচনায় থাকবে এর কালচারাল রেফারেন্স আর বক্তব্যের কারণে। আমরাও চলে এলাম ভিডিওর একদম শেষ প্রান্তে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত দিতে পারেন কমেন্ট সেকশনে। এরপর আপনারা কোন সিনেমার এক্সপ্লেনেশন দেখতে চান সেটাও জানাতে পারেন। আসলে এগুলো করলে ইউটিউব আমাদের ভিডিওকে পুশ করবে, আরো বেশি মানুষের সামনে দেখাবে, এই আর কি। ধন্যবাদ।